হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর আমাদের পরিবেশ এই যে বইটির এটা দ্বিতীয় চ্যাপ্টারটি আজকে আমি পড়াবো। এর আগের দিন আমি প্রথম চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টার পড়াবো, যার নাম হচ্ছে জড়বস্তুর জগৎ। তো এই চ্যাপ্টারগুলো মেইনলি বস্তু, পদার্থ, বস্তুর আয়তন, এই জিনিসগুলো নিয়ে তৈরি। আরও অনেক কিছু আছে, কিন্তু তোমাদের প্রথমেই এই চ্যাপ্টারটা জানতে গেলে বস্তু কি, পদার্থ কি, বস্তুর আয়তন কি, জড় পদার্থ কি, এইগুলো সব জানতে হবে। তো ওইগুলোই আমি প্রথমে লিখেছি, তারপরে তোমাদের বাড়তি যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে বস্তু কি। বস্তু কি এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম, সেটাই আজকে আমি রিপিট করছি, যে আমরা আমাদের চোখের মাধ্যমে যা কিছু দেখতে পাই সেইগুলো সব বস্তু নয়, তাই তো? কারণ যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে তারা কি প্রাণী, আর যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে না তারা কি এই বস্তু। বোঝা গেল? তো এরা কি? এরা উদ্দীপনায় সাড়া দিতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তো এইগুলি হচ্ছে বস্তু। অর্থাৎ আমরা চারপাশে যা কিছু দেখতে পাই, যেগুলোর মধ্যে যে সমস্ত উপাদানগুলো কোনো প্রকার উদ্দীপনায় সাড়া দিতে অক্ষম এবং তার সাথে তারা স্থান পরিবর্তন করতেও অক্ষম, সেটাকে আমরা বলছি বস্তু। উদাহরণ যদি নিই আমরা, তাহলে আমরা ইঁটকে নিতে পারি। তো ইঁট একটা বস্তু, কারণ কি ইঁট কোনো প্রকার উদ্দীপনায় সাড়া দিতে পারে না। মানে আমি যদি ইঁটকে ধরে ঠেলে দিই তাহলেই সে এগোতে পারবে, নয়তো নয়, কারণ সে কি স্থির, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অক্ষম। তো এইটা হচ্ছে বস্তু। পদার্থ কি? একটা বস্তু যে যে উপাদান নিয়ে গঠিত সেগুলো হচ্ছে পদার্থ। মানে যদি উদাহরণ নিই, একটা প্লাস্টিকের বোতল, তো এই প্লাস্টিকের বোতলে কোনটা বস্তু কোনটা পদার্থ সেটা জানতে হবে। এই প্লাস্টিকের বোতলটাই হলো বস্তু, কারণ এইটাকে আমরা যদি না আমাদের মাধ্যমে সরাই তাহলে এ সরবে না। আর দ্বিতীয় কথা, আমরা যদি একে বাইরে থেকে কোনো প্রকার অনুভূতি জাগানোর চেষ্টা করি, এ কোনো সাড়া দেবে না। বোঝা গেল? আর এই প্লাস্টিকের বোতলে যে প্লাস্টিক রয়েছে, যেটা দিয়ে ওই প্লাস্টিকের বোতলটা তৈরি, সেই প্লাস্টিকটা হলো পদার্থ। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখো, বস্তুর আয়তন কি? বস্তুর আয়তন হচ্ছে, যদি আমরা একটা বস্তুকে কোনো একটা জায়গায় ঢেলে দিই, উদাহরণ দিয়ে যদি বোঝায়, আমরা কোনো তরল পদার্থ যেমন দুধ বা জলকে যদি আমরা একটা পাত্রে বা একটা যে কোনো প্রকার উপাদানের উপর এটাকে ঢেলে দিই, তাহলে সে সেই জায়গাটাকে দখল করে বসে থাকে। তার মানে কি, বস্তুর আয়তন মানে এটাই, যে একটা বস্তু যতটা পরিমাণ জায়গা দখল করে থাকে সেটাই সেই বস্তুর আয়তন। বোঝা গেল? কারণ ওই যে দুধ বা জলটাকে ওই পাত্রে ঢাললাম, ওই পাত্রটাকে দখল করে বসে রইল ওই দুধ বা জলটা, ওটাই হয়ে গেল বস্তুটির আয়তন। বোঝা গেল উদাহরণটা? এবার দেখো, বস্তুর ভর কি? বস্তুর ভর হচ্ছে, একটা বস্তু, সেটা ইঁট হতে পারে, সেটা কাঠ হতে পারে, সেই কাঠের মধ্যে যতটা পরিমাণে জড় পদার্থ রয়েছে সেটা হলো বস্তুর ভর। বোঝা গেল? একটা বস্তু কাঠ, সেই কাঠের মধ্যে যতটা পরিমাণে জড় পদার্থ উপস্থিত সেইটাই হলো বস্তুর ভর। এবার তোমাদের চ্যাপ্টারের মূল যে অংশ, পদার্থের অবস্থা, তো একটা রয়েছে পদার্থের অবস্থা আর একটা রয়েছে পদার্থের অবস্থার পরিবর্তন। ভালো করে বুঝবে, তোমাদের এই গোটা চ্যাপ্টারটা দুটো ভাগে বিভক্ত। যদি আমরা মূল পয়েন্টগুলোকে নিই, তাহলে একটা হবে পদার্থের অবস্থা, সেগুলি কি কি, আর পদার্থের অবস্থার পরিবর্তন, সেইটা আমরা পরের পার্টে আলোচনা করব। তো এই পার্টে কি পদার্থের অবস্থাগুলি কি কি? প্রথম হচ্ছে কঠিন, তারপর তরল, আর 3 নম্বর গ্যাসীয়। বোঝা গেল? এবার এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের বইয়ে খুবই অল্প আছে, কিন্তু এইগুলো নিয়ে তোমাদের আরও বেশি জানা দরকার। তো কঠিন কি? কঠিন ইট হতে পারে, কাঠ হতে পারে। তো এগুলো কি কঠিন পদার্থের উদাহরণ। তো এই কঠিন পদার্থের একটা আকার রয়েছে, মানে আমরা কঠিন পদার্থকে একটা নির্দিষ্ট আকারে দেখতে পাচ্ছি,
আর কঠিন পদার্থটির আয়তনও রয়েছে। আয়তন নেই, আমরা যদি সেটাকে একটা জায়গার উপর রেখে দিই সে সেই জায়গাটা দখল করে বসে থাকবে, তার মানে নিশ্চয়ই তার আয়তন আছে। তাহলে এই কঠিন পদার্থের আকারও রয়েছে, আয়তনও রয়েছে। উদাহরণ হিসাবে যদি আমরা বলি তাহলে ইট, কাঠ, যা খুশি নেবে সেইগুলি হচ্ছে কঠিন পদার্থ। এবার দেখো তরল পদার্থ। তো তরল পদার্থ উদাহরণ হিসাবে নিয়েছি দুধ আর জল। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। দেখো দুধ আর জলকে যদি আমরা কোনো একটা পাত্রে ঢেলে দিই তাহলে সেই দুধ আর জলটি সেই পাত্রের জায়গাটা দখল করে বসে থাকবে, তার মানে এর আয়তন রয়েছে। বোঝা যাচ্ছে? তার মানে এর আয়তন রয়েছে, কিন্তু এটার কি কোনো আকার রয়েছে? মানে এটাকে আমরা কি বলতে পারি যে এটা এই স্ট্রাকচারে, এটাকে এরকম দেখতে বলতে পারি না। কিন্তু আমরা ইটকে বলতে পারি যে এটা একটু আয়তকার, বা কাঠকে বলতে পারি এই কাঠটা কেমন একটা লম্বাটে, মানে এটাকে আমরা একটা আকার দিতে পারি। কিন্তু দুধ বা জলকে আমরা কোনো প্রকার আকার কি দিতে পারি না। তাই এটা হচ্ছে এর কোনো আকার নেই, অথচ এর আয়তন রয়েছে। উদাহরণ হিসাবে দুধ আর জল। বুঝতে পেরেছো? এবার দেখো গ্যাসীয়। তো গ্যাসীয় পদার্থের মধ্যে উদাহরণ হিসেবে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিয়েছি। তো এই জিনিসটাকে, এই জিনিসটার কি আমরা কোনো আকার দেখতে পাই? যে না ওই তো নাইট্রোজেন, তো নাইট্রোজেন তো একটা ওই বই যেমন হয় না, ওই বইয়ের টাইপের দেখতে, বলতে পারি কি না। তার মানে এই গ্যাসীয় পদার্থের অর্থাৎ নাইট্রোজেন বা হাইড্রোজেনের কোনো প্রকার আকার নেই। এবং এটাকে কি আমরা বলতে পারি না এটাকে আমি বোতলের মধ্যে ভরে রাখতে পারবো, সেই বোতলে এটা জায়গাটা দখল করে বসে থাকবে? সম্ভব নয়। তাহলে এই গ্যাসীয় পদার্থ যার কিনা কোনো আকারও নেই, আয়তনও নেই, উদাহরণ হিসেবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এবার এর ভেতরে যদি একটু যাই আমরা তাহলে বলতে পারি যে সমস্ত পদার্থেরই একটা ভর রয়েছে। বোঝা গেল? সমস্ত পদার্থেরই একটা ভর রয়েছে এবং এই সমস্ত পদার্থগুলো অণু নিয়ে গঠিত। বোঝা গেল? এই সমস্ত পদার্থগুলো অণু নিয়ে গঠিত। তাহলে এই কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে সেইগুলো একের সাথে আর এক কাছাকাছি অবস্থায় লক্ষ্য করা যায়। এগুলো কোনো প্রকার ভাইব্রেট হয় না, যদি না আমরা এটাকে বাইরে থেকে বল প্রয়োগ করে ভাইব্রেশন বাড়িয়ে দিই। বোঝা যাচ্ছে? তাহলে এইটাই হচ্ছে কঠিন পদার্থ, যে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং কোনো প্রকার ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি হয় না। তরল পদার্থ। তরল পদার্থের মধ্যে যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে, কিন্তু এগুলোর মধ্যে একটা ভাইব্রেশন কাজ করে। বোঝা যাচ্ছে? তরল পদার্থের মধ্যে যে অণু রয়েছে সেই অণুগুলো কঠিন পদার্থের মতোই কাছাকাছি অবস্থান করে, কিন্তু এই অণুগুলো একের সাথে আর এক কম্পনে সৃষ্টি করে। গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ এইগুলো একে অপরের কাছাকাছি, মানে অণুর কথা বলছি, হ্যাঁ সবের ক্ষেত্রে অণুর কথা বলছি। এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের মধ্যে যে অণু রয়েছে সেই অণুগুলো একে অপরের থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে। দুটোর থেকে যে 3 নম্বর পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারছো। কঠিন আর তরল পদার্থের মধ্যে থাকা অণুগুলো একে অপরের কাছাকাছি অবস্থায় থাকে, কিন্তু গ্যাসীয় পদার্থের মধ্যে থাকা অণুগুলো একে অপরের দূরবর্তী স্থানে লক্ষ্য করা যায় এবং এর মধ্যে যে কম্পন সৃষ্টি হয় সেটা তরল পদার্থের থেকেও অনেক বেশি। ঠিক আছে? তো এই গেল কঠিন, তরল আর গ্যাসীয়। এবার দেখো দাঁড়িপাল্লা ও বাটখারা, এটা তোমাদের চ্যাপ্টারে রয়েছে। দাঁড়িপাল্লা কি? দাঁড়িপাল্লা হচ্ছে এমন একটা পদার্থ বা এমন একটা বস্তু যেটার মাধ্যমে আমরা বস্তুর ভরকে মাপতে পারি। এই দাঁড়িপাল্লাই আমরা ব্যবহার করি বাটখারা। ছোট বড় যে কোনো আকৃতির বাটখারা ব্যবহার করি। কিসের জন্য ব্যবহার করি না, একটা বস্তুর সাথে সেই বাটখারার সামঞ্জস্য রাখার জন্য। মানে ধরো আমরা একটা পেন নিলাম, এবার সেই পেনটার ওজন কত সেটা আমরা জানি না, বা বস্তুটার মধ্যে ভর কত আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা যদি 200 গ্রামের কোনো একটা বাটখারা অপর প্রান্তে রাখি এবং অন্য প্রান্তে
আমরা একটা পেনকে রাখি, যদি আমরা দেখি দুটো একে অপরের সাথে সামঞ্জস্য করে রয়েছে, তাহলে বুঝবো সেই পেনটার যে ওজন সেইটা হচ্ছে 200 গ্রাম। তো এই জন্যই বাটখারার হচ্ছে ব্যবহার, বোঝা গেল? তাহলে এই জন্যই হচ্ছে বাটখারার ব্যবহার। এবার ধরো আমাদের কাছে কোনো বাটখারা নেই, আমাদের কাছে কোনো ওয়েট নেই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এমনটাও করতে পারি, ধরো আমরা একটা ইটের অংশ নিলাম, সেই অংশটাকে আমরা একটা দাঁড়িপাল্লার প্রান্তে রাখলাম এবং অপর প্রান্তে যেটা আমরা মেজারমেন্ট করব সেইটাকে রাখলাম। এবার আমরা সেই ইটের অংশটাকে বাড়িয়ে বাড়িয়ে বা কমিয়ে কমিয়ে দেখলাম যে এইটার সাথে ওই যেটা আমি রেখেছি অপর প্রান্তে সেটার কি সামঞ্জস্য হচ্ছে। যদি সামঞ্জস্য হয় তাহলে ওই বস্তুটার মধ্যে যে জড় পদার্থ রয়েছে বা ওই বস্তুটার যে ওজন সেইটা অপর প্রান্তে থাকা ওই অতি ক্ষুদ্র যে ইট সেইটার সমান। তাই আমরা এইভাবেও আমরা এই দাঁড়িপাল্লাকে ইউজ করতে পারি, কিন্তু সচরাচর দাঁড়িপাল্লা ব্যবহার হলে আমরা বাটখারা ইউজ করি খুব সহজেই সেই বস্তুর ওজন পাওয়ার জন্য। এবার দেখো তোমাদের নেক্সটে মিশ্রণ কি আছে। তো মিশ্রণ কি? মিশ্রণ হচ্ছে দুই বা তার বেশি উপাদান যখন একসাথে আমরা মেশাবো তখন সেটা মিশ্রণ। যেমন ধরো ওআরএস যেটা হয় বা নুন চিনির জল যেটাকে আমরা বলি, সেখানে জল থাকে, নুন থাকে, চিনি থাকে। তো এই দুই বা তিন বা তারও বেশি পদার্থ যখন একটা জায়গায় আমরা একসঙ্গে মেশাবো তখন সেটা হবে মিশ্রণ। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প কি? জল যখন বাষ্পরূপে বাতাসে ঘোরাফেরা করবে তখন সেটা জলীয় বাষ্প, ঠিক আছে? তো জলের গ্যাসীয় রূপ সেটা হচ্ছে জলীয় বাষ্প। বরফের খুঁটিনাটি এটা দেখো তোমাদের দেওয়া আছে। তো এইখানে আমি একটা ছবি এঁকেছি যেখানে দুটো গ্লাস আছে, প্রথম গ্লাসে বরফ আছে, দ্বিতীয় গ্লাসেও বরফ আছে, কিন্তু আমরা দুটো জায়গা দেখতে পাই। একটা যেটা হয় যে বরফটা যখন আমরা ফার্স্টে রাখি তখন বরফটার ওপর থেকে অনেক ধোঁয়ার মতো অনেক জিনিস বেরোতে থাকে, তাই না? আর একটা অবস্থা দেখতে পাই যেটা হচ্ছে যে গ্লাসে রাখি সেই গ্লাসের চারিদিকে জলের ফোঁটা সৃষ্টি হয়, এই টাইপের, তাই না? তাই তো? তাহলে দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ধোঁয়ার ন্যায় উপাদান উপর দিকে উঠে যাচ্ছে, আর একটা দেখতে পাই যে জলের ফোঁটা গোটা গ্লাসের চারিদিকে ভরে গেছে। তো এগুলো কেন হয়? তো প্রথম দেখব জলের ফোঁটা। এই জলের ফোঁটাটা কেন হচ্ছে? আমরা জানি যে বাতাসে বা হাওয়াতে জলীয় বাষ্প থাকে। এবার কেন থাকে? কারণ জলীয় বাষ্প হচ্ছে বাতাসের থেকে হালকা, আর যে জিনিস হালকা হয় সেটা সবসময় ওপর দিকে উঠতে থাকে। সেই জন্য বাতাসে বা হাওয়াতে যেটা আমরা বলি সেখানে কি থাকে? জলীয় বাষ্প। এবার যখন এই জলীয় বাষ্প খুব ঠান্ডা একটা ওয়েদারের কাছাকাছি থাকে তখন সেখানে জলীয় বাষ্প থেকে অনেক জলের ফোঁটা সৃষ্টি হয়, বোঝা যাচ্ছে? একটা হচ্ছে জলীয় বাষ্প। এবার সেই জলীয় বাষ্পই যখন একটা ঠান্ডা ওয়েদারের কাছাকাছি থাকে তখন সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা সৃষ্টি হয়। এবার সেই জলের ফোঁটাটাই আমরা এই গ্লাসের চারিদিকে দেখতে পাই। এবার ব্যাপারটা কেমন হয় দেখো, এই যে ফাঁকা জায়গা এখানে তো জলীয় বাষ্প রয়েছে। এবার এই জলীয় বাষ্প যেহেতু একটা ঠান্ডা ওয়েদারের কাছাকাছি আছে, কারণ এই যে বরফ এই জায়গাটা তো প্রচণ্ড ঠান্ডা, তো এই জন্য এই জলীয় বাষ্প এখান থেকে জলের ফোঁটা সৃষ্টি হয়, আর এই জলের ফোঁটাটা আমরা এই গ্লাসের চারিদিকে দেখতে পাই। এবার দেখো ধোঁয়ার নাই, এবার যে ধোঁয়া উঠতে দেখি আমরা যে একটা বরফ থেকে প্রচুর পরিমাণে একটা ধোঁয়ার মতো জিনিস ওপর দিকে উঠে যাচ্ছে, এটা কেন দেখি? তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যে বরফ আছে গ্লাসের মধ্যে, এইখানেও সেম প্রসেসে চারিদিকে জলীয় বাষ্প রয়েছে, ঠিক আছে? আর এখানে বরফ রয়েছে, এখানে জলীয় বাষ্প এবং এখানে বরফ কি করে? রিয়াকশান করে, ঠিক আছে? এই রিয়াকশান করার পর এরা কি হয় না এখান থেকে জলকণা সৃষ্টি হয়। এখানে জলের ফোঁটার সৃষ্টি হয় বলেছি, এখানে কি সৃষ্টি হয়? জলকণা। কিভাবে সৃষ্টি হয় না আমরা সবাই জানি যে বাতাসে জলীয় বাষ্প থাকে আর এখানে রয়েছে বরফ। এই বরফ আর জলীয় বাষ্প একে অপরের রিয়াকশানে কি হয় না বা বিক্রিয়া করে
এরা জলকণা সৃষ্টি করে। এবার এই জলকণাটা একটা বা দুটো উপাদান থাকে না, কেননা এখানে যেহেতু অনেক বরফ রয়েছে তাই এখান থেকে অনেক জলকণা সৃষ্টি হবে, আর এই জলকণা ওপর দিকে উঠতে থাকবে। আর এবার আমরা জানি, ধরো এবার এই জলকণা যখন ওপর দিকে উঠছে তখন একটা আলো এসে তাদের গায়ে পড়ছে, বুঝতে পারছো? একটা জলীয় বাষ্প, একটা বরফ, এরা যখন একে অপরের সাথে বিক্রিয়া করছে তখন সৃষ্টি হচ্ছে জলকণা। এবার এই জলকণা যখন ওপর দিকে উঠতে থাকছে তখন তাদের গায়ে যখন সূর্যের আলো এসে লাগছে তখন আমরা কি জিনিসটাকে বুঝতে পারছি না এটা একটা কেমন একটা ধোঁয়ার টাইপের কোন একটা জিনিস ওপর দিকে উঠছে। আসলে এইটা ধোঁয়ার টাইপের নয়, যেহেতু জলকণাগুলো অনেক থাকে, প্রচুর থাকে, আর গায়ে গায়ে লেগে থাকে এবং ওপর দিকে একই সাথে উঠতে থাকে, তাই জন্য আমাদের দেখে মনে হয় যে একটা সাদা ধোঁয়ার মতো জিনিস ওপর দিকে উঠছে। আসলে ওটা সাদা ধোঁয়ার মতো জিনিস নয়, ওটা হচ্ছে জলকণা, যে জলকণা জলীয় বাষ্প এবং বরফের সাথে মিশে তৈরি হয়েছে। আর এটা যেহেতু অনেকটা বেশি বা অনেক রয়েছে পাশাপাশি কাছাকাছি আর একই সাথে উঠছে, তাই এটাকে দেখে সাদা ধোঁয়ার মতো মনে হচ্ছে। তাহলে দুটো জিনিস বুঝতে পারলে যে একটা সাদা ধোঁয়ার মতো কেন মনে হয় বা কেন হয় এটা, আর গায়ে জলের ফোঁটা এটা কেন সৃষ্টি হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো, এটা হচ্ছে একটা পদার্থের প্রথম অবস্থা, যেটা হচ্ছে কঠিন। দেখো বরফটা কঠিন অবস্থায় রয়েছে তো। এবার আমরা যদি এই বরফটাকে ঠিক এই গ্লাসেই একটা নর্মাল টেম্পারেচারে বা একটা স্বাভাবিক উষ্ণতায় রেখে দিই, তাহলে এটা কিছুক্ষণ পর গলে যাবে। তার মানে এটা হচ্ছে পদার্থের দ্বিতীয় অবস্থা, যেটা তরল পড়াচ্ছিলাম না। তাহলে এটা হচ্ছে কঠিন, এটাকেই যদি আমি কিছুক্ষণ পর রেখে দিই এটা তরল হয়ে যাবে। এবার আমরা যদি ওই গ্লাস থেকে জলটা নিয়ে একটা হাঁড়ির মধ্যে রেখে গ্যাসে ফোটাই বা বিভিন্ন জ্বালানির মাধ্যমে ফোটাই, তাহলে সেখান থেকে অনেক বাষ্প বেরোবে, যেটাকে আমরা বলি যে ভাপ বেরোচ্ছে, মানে কি ওই জায়গা থেকে বাষ্প বেরোবে, তখন সেটা হয়ে যাবে গ্যাসীয়। কঠিন, তরল, গ্যাসীয়, বুঝতে পারলে? কঠিনের ব্যাপারটা আমি একটু বেশি ভালো করে বললাম কারণ এই দুটো জিনিস তোমাদের ছিল। আর এই কঠিন থেকে তরল আর তরল থেকে গ্যাসীয়, এই যে একটা অবস্থার পরিবর্তন হলো, যেটাকে আমরা বলছি অবস্থার পরিবর্তন। মানে একটা পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের কটা অবস্থা হয়? একটা কঠিন, একটা তরল আর একটা গ্যাসীয়। এবার এটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা বরফের মাধ্যমে বুঝলাম, যে একটা বরফ যেটাকে আমরা স্বাভাবিক উষ্ণতায় নিয়ে এলাম, সেটা কিছুক্ষণ বরফ থাকার পর একটা টাইমের পর দেখা যাবে সেটা তরল হয়ে যাচ্ছে। এবার সেই তরলটাকে যখন আমরা নিয়ে গিয়ে কোনো গ্যাসে বা জ্বালানির মাধ্যমে ফোটালাম, তখন সেটা বাষ্প আকারে ওপর দিকে উঠতে থাকলো, যেটা হয়ে গেল গ্যাসীয় মাধ্যম। এবার এইটাই হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার দেখো জলচক্র কি, এই যে এক্ষুনি কিছুক্ষণ আগে পড়লাম সেই জিনিসটা, সেম জিনিস, যে এই যে আমাদের সূর্যের আলো রয়েছে, সূর্যের উত্তাপ রয়েছে, এই উত্তাপে নদী, সমুদ্র বা কোনো পুকুর, এখান থেকে জল জলীয় বাষ্প রূপে ওপর দিকে উঠতে থাকে। এবার কেন ওপর দিকে উঠতে থাকে, নিচের দিকে কেন নামে না? কারণ তো কিছুক্ষণ আগেই বললাম যে যেহেতু জলীয় বাষ্প গ্যাসের থেকে মানে বাতাসের থেকে অনেক হালকা, যেহেতু জলীয় বাষ্প বাতাসের থেকে অনেক হালকা, ঠিক সেই কারণেই জলীয় বাষ্প ওপর দিকে স্টেপ বাই স্টেপ উঠতে থাকে। বোঝা গেল? এবার এই জলীয় বাষ্প যখন একটা ভালো ঠান্ডা ওয়েদারের সামনে পড়ে, তখন এই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা বা জলকণা সৃষ্টি হয়। এবার আমরা জানি যে আমরা যত ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে উঠতে থাকব তত উষ্ণতা কমতে থাকবে, বাতাসের উষ্ণতা তত কমতে থাকবে। ঠিক এই কারণেই যখন সূর্যের উত্তাপে কোনো একটা পুকুর বা হ্রদ বা যে কোনো মাধ্যমের থেকে জল জলীয় বাষ্পরূপে ওপরের দিকে উঠতে থাকে, তখন সেই মুহূর্তেই তারা ওই ঠান্ডা ওয়েদারটা পায় না। কারণ আমরা জানি যে খুব আস্তে আস্তে উপরে উষ্ণতা বাড়তে থাকে, তাই তো? তো এমন একটা সময়ে বা এমন একটা অবস্থায় জলীয় বাষ্প যায় যেখানে কিনা তাপমাত্রা অনেকটাই কম থাকে, আর সেই তাপমাত্রায়
জলের ফোঁটা বা জলকণা সৃষ্টি হয়, যেটা আমি এক্ষুনি পড়ালাম না এই দুটোতে, এক্ষুনি কিছুক্ষণ আগে পড়ালাম যে জলের ফোঁটা বা জলকণা সৃষ্টি হয়। এবার ওই জলের ফোঁটা বা জলকণা থেকে কি সৃষ্টি হয়? মেঘ, তাই তো? তাহলে জলের ফোঁটা বা জলকণা থেকে মেঘ সৃষ্টি হয়। এবার মেঘ শুধু ওই জলের ফোঁটা বা জলকণা থেকে সৃষ্টি হয় না, কারণ আমরা জানি বাতাসে অনেক ধুলো রয়েছে, বিভিন্ন অ্যারোজল রয়েছে, সেইগুলো একে অপরের সাথে মিশে গিয়ে বাতাসে মেঘ তৈরি করে। তাহলে জলীয় বাষ্প কিছুটা উপরে উঠে গিয়ে জলের ফোঁটা বা জলকণা তৈরি করলো, সেই জলকণায় এবার মেঘ তৈরি করলো। এবার এই জলকণা আর মেঘ যত ওপরের দিকে উঠতে থাকবে তত উষ্ণতা কমতে থাকবে। ঠিক তাই কারণে এই জলকণা একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে একের সাথে এক মিশে গিয়ে বরফ কণা তৈরি করবে। এবার কেন তৈরি করবে? কারণ আমরা জানি যে অনেক কম উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়, তাই তো? তো এই যে জলকণা ছিল, উষ্ণতাটা যখন কমে গেল তখন তো বরফে পরিণত করে হবে। তার মানে যে জলকণাগুলো ছিল তারা একের সাথে এক মিশে গিয়ে বরফ কণা তৈরি করবে। এবার এই বরফ কণা যেহেতু বাতাসের থেকে অনেকটাই ভারী, জলীয় বাষ্প তো বাতাসের থেকে হালকা ছিল, তাই কারণেই তারা ওপর দিকে উঠছিল। এবার জলীয় বাষ্প হালকা আর এদিকে বরফ কণা ভারী, তাহলে বাতাস কি রাখতে পারবে সেই বরফ কণাকে? না। এবার এই বরফ কণা ভেঙে যাবে বিভিন্ন টুকরোতে, অনেক টুকরোতে, সেটাই এবার নিচে গড়িয়ে পড়বে। আমাদের এটাকেই বলা হবে বৃষ্টি। এবার এই বৃষ্টি আবার গিয়ে নদীতে মিশবে, সেই নদীর জল আবার ওই সূর্যের তাপে জলীয় বাষ্প রূপে পড়ে উঠবে, আবার মেঘ তৈরি হবে, বরফকণা তৈরি হবে। এই যে চক্র, এটাকেই বলা হচ্ছে জলচক্র। বোঝা যাচ্ছে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো তোমাদের চ্যাপ্টারের একদম লাস্ট অংশ, সেটা হচ্ছে আলাদা করো। মানে তোমাদেরকে কিছু জিনিস দিয়ে দেওয়া হবে, সেগুলো বলা হবে এগুলোকে কোন মাধ্যমের সাহায্যে আমরা আলাদা করতে পারবো, সেই মাধ্যমগুলি কি কি। তো দেখো এখানে আমি লিখেছি তোমাদের চ্যাপ্টারে যেগুলো আছে, ধান আর তুষ। তুষ কি? ধানের যে খোসা থাকে সেগুলোকে বলা হয় তুষ। তাহলে ধানকে আর তুষকে এটা আলাদা করব কিসের সাহায্যে? মাটি মিশ্রিত জল থেকে, জল আর মাটি। আমরা দেখি যে ঘোলা জল বলে, তার মানে কি? সেই জলে মাটি মিশে আছে। তাহলে সেই জল থেকে আমরা মাটিকে আর জলকে কিভাবে আলাদা করব? চাল আর কাঁকর। চালের মধ্যে অনেক তোমাদের কাঁকর থাকে, যেগুলো কি খাওয়ার উপযুক্ত নয়। তাহলে সেই চাল আর কাঁকরকে কি করে আমরা আলাদা করব? লবণ ও জলের দ্রবণ থেকে লবণকে কিভাবে পৃথক করব? মানে আমরা একটা লবণ জলের দ্রবণ নিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা লবণকে পৃথক করতে পারছি না, মানে আলাদা করতে পারছি না। তাহলে কি উপায়ে আমরা সেখান থেকে লবণকে বের করব? তাই তো? সেটা হচ্ছে ব্যাপার। ধান আর তুষ, দেখো ধান আর তুষ এটাকে আলাদা করার একটা ভালো মাধ্যম হলো, সেটা হচ্ছে হাওয়ার সাহায্যে। অর্থাৎ আমরা দেখব যেখানে হাওয়ার বেগ বেশি, ঠিক সেইখানেই আমরা এই ধান আর ধানের তুষকে আলাদা করব। মানে আমরা জানি তুষ হচ্ছে ধানের থেকে অনেকটাই হালকা, তাই তো? আর হালকা জিনিস হাওয়ায় উড়ে যায়। ঠিক সেই কারণেই ধান আর ধানের তুষকে যদি আমরা হাওয়ার সাহায্যে আলাদা করি, তাহলে দেখতে পাবো যে ধান ভারী বলে নিচে পড়ে থাকবে, আর তুষ হালকা বলে অনেক দূরে চলে যাবে। তো এক্ষেত্রে এটা আলাদা হয়ে যাবে। এরপরেরটা দেখো, মাটি মিশ্রিত জল থেকে জল আর মাটি কী করে আলাদা করব? এটা খুবই সহজ, যেভাবে রয়েছে সেভাবেই থাকতে দাও, তাহলেই এটা আলাদা হবে। অর্থাৎ যদি আমরা কিছুক্ষণ এটাকে একই অবস্থায় রেখে দিই, তাহলে এটা থিতিয়ে পড়ে, যেটাকে বলে থিতিয়ে পড়া মাধ্যম, তা থিতিয়ে পড়ে এটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ মাটি যেহেতু জলের থেকে ভারী, ঠিক সেই কারণেই দেখা যাবে কিছুক্ষণ পর ওই মাটি মিশ্রিত জল থেকে মাটি আলাদা হয়ে নিচে পড়ে যাবে, আর জল একই অবস্থায় থাকবে। সেক্ষেত্রে জল আর মাটি আলাদা হয়ে গেল। এবার দেখো চাল আর কাঁকর। চালকে কাঁকরের থেকে কি করে পৃথক করবে বা আলাদা করবে? এটার সহজ মাধ্যম হলো কুলো। তোমরা সবাই কুলোকে দেখেছো বা চেনো। তো এই কুলোর সাহায্যে খুব সহজেই এই চালকে কাঁকর থেকে আলাদা করা যায়। আর লাস্ট যেটা রয়েছে তোমাদের লবণ মিশ্রিত যে চিনির দ্রবণ, সেখান থেকে আমরা কি করে লবণকে আলাদা করব? মানে নুনকে, তাই তো? তো এক্ষেত্রে হচ্ছে তোমাদের প্রথমেই এই দ্রবণ বা এই মিশ্রণটাকে ফোটাতে হবে, ঠিক আছে? ফোটালে
যখন বাষ্পটা উপরে উঠে যাবে তখনই আমাদের এই নুনটা আলাদা হয়ে যাবে। বোঝা গেল? যখন আমরা এই দ্রবণটাকে বা মিশ্রণটাকে ফোটাবো ঠিক সেই মুহূর্তেই বাষ্প আকারে এই তোমার চিনির দ্রবণ বেরিয়ে যাবে আর লবণটা পড়ে থাকবে। তো এই ক্ষেত্রে এটা খুব সহজেই হয়ে গেল। তো আশা করি তোমাদের কোনো জায়গাতেই অসুবিধা নেই, সবটাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর এই ক্লাস থেকে যদি কোনো নোটস, পিডিএফ, এমসিকিউ দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে। ধন্যবাদ।